Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, how are you? I hope that you are hale and hearty at home. Alhamdulillah, I am also fine. Today, I discuss in front of you most important topics in English second paper. The topics is subject, object and complement. Most of the students don't know in the sentence which word is subject, object and complement. So আজকে তোমাদের সামনে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই তিনটি বিষয় পরিষ্কার করব এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই বাক্যের মধ্যে কোন শব্দটা সাবজেক্ট, কোন শব্দটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট তারা সেটা নির্ণয় করতে সক্ষম হয়নি বা করতে পারে না। আশা করি আজকের এই ক্লাসে তোমাদের মধ্যে যত সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের বিষয়ে, আজকে এই ক্লাস যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা আশা করি তারা ডাউট মুক্ত হবে এবং যে কোনো সময় যে কোনো সেন্টেন্স থেকেই তুমি কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট তুমি নির্ণয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসতেছি সাবজেক্ট। সাবজেক্টকে আমরা এক ধরনের ভাষায় বাংলায় বলি কর্তা। কি বলি? কর্তা। তাকে ইংলিশ সেকেন্ড পেপারের ভাষায় বলা হয় সাবজেক্ট। হোয়াট ইজ সাবজেক্ট? আসলে এটা কি? সাবজেক্টটা কি? এটা সহজে বোঝার জন্য বা এটা বেসিক সম্ভব বটে, ভার্বকে যদি হো অথবা কে দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে যদি হো বা কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে তার জবাবে যা পাওয়া যাবে, উত্তরটা যা পাবো, কে দ্বারা অথবা হো দ্বারা প্রশ্ন করলে তাকে ভার্বকে, এই প্রশ্নের জবাবে যা পাওয়া যাবে তাই হলো সাবজেক্ট অথবা কর্তা। আমি যদি তোমাদেরকে আরো একটু সহজ করে বোঝাই উদাহরণ দিয়ে, এখানে আমি দুটো উদাহরণ লিখেছি বলে তোমাকে সহজে বোঝানোর জন্য। নাম্বার 1 এখানে হচ্ছে কামাল রিডস ইংলিশ। কামাল রিডস ইংলিশ। This is a complete sentence, but in the sentence there are three words. There are three words. এই বাক্যের মধ্যে তিনটা শব্দ রয়েছে। প্রথম শব্দ হচ্ছে কামাল, দ্বিতীয় শব্দ হচ্ছে রিডস, তৃতীয় শব্দ হচ্ছে ইংলিশ। এখন এখানে কিন্তু সমস্যাটা হয়, ডিয়ার স্টুডেন্ট, কোন শব্দটা সাবজেক্ট, কোনটা ভার্ব বা কোনটা অবজেক্ট বা কোনটা কমপ্লিমেন্ট, এটা আসলে সহজে আমরা নির্ণয় করতে সক্ষম হতে পারি না। এখন সংখ্যায় যা ছিল যে ভার্বকে যদি হো বা কে দ্বারা প্রশ্ন করা হয়, এখন কামাল রিডস ইংলিশ, তাহলে এই বাক্যের মধ্যে থেকে যেই ওয়ার্ডটি, যেই শব্দটি ভার্ব অথবা যে শব্দটি দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, সেটাই তো ভার্ব। এখন ভার্ব হচ্ছে রিডস, না বাংলা অর্থ হচ্ছে পড়া, বাংলা অর্থ হচ্ছে পড়া, পাঠ করা বা পড়া। তাহলে কামাল রিডস ইংলিশ, এই বাক্যটার সম্পূর্ণ অর্থ হচ্ছে কামাল ইংরেজি পড়ে।
কামাল রিডস ইংলিশ, এই বাক্যের সম্পূর্ণ অর্থ হচ্ছে কামাল ইংরেজি পড়ে। এখন পড়ে শব্দটাকে যদি আমি প্রশ্ন করি হো অথবা কে দ্বারা, তাইলে প্রশ্নটা কি হয়? কে পড়ে। প্রশ্নটা হচ্ছে কি? কে পড়ে। এখন আর ইংরেজিতে করলে হু রিডস। হু রিডস। বাংলা যদি প্রশ্ন করি কে পড়ে, আর যদি ইংরেজিতে করি তাহলে হবে হু রিডস, কে পড়ে। এখন কে পড়ে? কামাল পড়ে। তাহলে হু বা কে দ্বারা প্রশ্ন করলে তার জবাব পাওয়া যায় কি? কামাল। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে কামাল রিডস ইংলিশ ইন দিস সেন্টেন্স। হিয়ার কামাল ইজ of course subject. কামাল ইজ সাবজেক্ট। এখন in the second example, দ্বিতীয় বাক্যে আসি আমরা। I go home. I go home. In the sentence there are three words also. এখানেও কিন্তু তিনটি শব্দ রয়েছে। I একটি শব্দ, go একটি শব্দ, and home একটি শব্দ। তাহলে এই যে I go home, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, যদি প্রশ্ন করা হয় কে বাড়ি যায়, কে বাড়ি যায়, অথবা who goes home, কে বাড়ি যায়, তা জবাব কি আসবে? আমি। কি আসবে? জবাব আসবে কি? আমি। তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট। আমি কি? সাবজেক্ট। তাহলে প্রথম বাক্যে কামাল রিডস ইংলিশ, কামাল ইংরেজি পড়ে, কামাল সাবজেক্ট, যেহেতু কামাল দ্বারা কাজটা হচ্ছে। দ্বিতীয় বাক্যে আই গো হোম, আমি বাড়ি যাই, কে বাড়ি যায়? আমি যাই, আই হচ্ছে এখানে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদেরকে চেষ্টা করেছি সাবজেক্ট হয় কোন শব্দটি তা বোঝানোর জন্য। এখন আসো আমরা আরো একটু ডিসকাস করি পজিশন অফ সাবজেক্ট ওয়ার্ড ইন সেন্টেন্স। বাক্যের মধ্যে সাবজেক্ট শব্দটি কোথায় বসে? এটা কি সবসময় কি সেন্টেন্সের শুরুতে বসে, নাকি সামটাইমস অন্য কোথাও বসে? হ্যাঁ, সবসময় কিন্তু সাবজেক্ট ওয়ার্ড যেটি সেন্টেন্সের শুরুতে বসে না। কখনো কখনো সেন্টেন্সের মাঝেও বসতে পারে, কিংবা সেন্টেন্সের শেষেও বসতে পারে। এখন যদি আমরা আরো দুটো উদাহরণ দেখি তাহলে আমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্সের শুরুতেই শব্দ সাবজেক্ট কেবল বসে না, এটা মাঝে মাঝে সেন্টেন্সের মাঝেও বসতে পারে, কিংবা সেন্টেন্সের শেষেও বসতে পারে। যেমন there is a pen on the table. There is a pen on the table. In this sentence, which word is subject? Dear student, now you guys, there is a pen on the table. In this sentence, which word is subject? There is subject. No.
Is subject? No. Pen. This is subject. টেবিলের উপর একটি কলম রয়েছে। There is a pen on the table. টেবিলের উপর একটি কলম রয়েছে, এখানে পেন হচ্ছে সাবজেক্ট। একটু আমি যেটা বলেছিলাম যে সেন্টেন্সের মাঝেও সাবজেক্টটা বসতে পারে কিংবা সেন্টেন্সের শেষেও সাবজেক্টটা বসতে পারে। যেমন ধরো আমি যদি দেখি যে here is Kamal, here is Kamal, অথবা here are boys, here is Kamal, here are boys. In this sentence, here is Kamal. In this sentence, here is subject. No, this is introductory here. This is introductory there. But subject is Kamal. Subject is boys. এখানে লক্ষণীয় হচ্ছে যে ওয়ার্ড এর কারণে ভার্ব এর রূপ পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। যে ওয়ার্ড এর কারণে ভার্ব এর রূপ পরিবর্তন হয়, চেঞ্জ হয়, সেই ওয়ার্ডটাই কিন্তু সাবজেক্ট। এখানে দেখো ইজ, হেয়ার ইজ কামাল। এই কামাল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যে কারণে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়েছে ভার্বটা নিয়ে সিঙ্গুলার। আর এখানে বয়েজ এটা প্লুরাল নাম্বার, এটা বহুবচন, ভার্বটাও নিয়েছে আর বহুবচন প্লুরাল নাম্বার। তাহলে সাবজেক্টের কারণে কিন্তু ভার্বের রূপ চেঞ্জ হয়েছে। তাহলে এটাও একটা সম্ভব হতে পারে যে ওয়ার্ড এর কারণে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকেই সাবজেক্ট বলে। এখানে কামাল এটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, বয়েজ এটাও সাবজেক্ট, এখানে আর হচ্ছে ভার্ব। বয়েজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে প্লুরাল নাম্বার মানে বহুবচন। এজন্য ভার্বটাকে নিয়েছে সে প্লুরাল নাম্বার, ভার্ব নিয়েছে বহুবচন। আর কামাল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ভার্বটা নিয়েছে সে সিঙ্গুলার নাম্বার। ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সাবজেক্ট সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা ইতিমধ্যেই পেয়েছো। চলো আমরা এবার যাই অবজেক্ট সম্পর্কে একটু আলোচনা করি। অবজেক্ট কি বা অবজেক্ট কাকে বলে বা বাক্যের মধ্যে কোন শব্দটা অবজেক্ট হবে, এটা আমরা এখন সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করব। অবজেক্ট যাকে বাংলা বলা হয় কর্ম। ভার্বকে যদি হোয়াট অথবা কি কিংবা হুম অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তার জবাবে যা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এক্সাম্পল আমি তোমরা বলে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আজ
আগে একটু সংজ্ঞাটা সকলে বুঝতে ভালো হবে। সংজ্ঞাটা বুঝলে কিন্তু মূল কাজটা হয়ে যায়। দেখো ঠিক, ভার্বকে যদি হোয়াট অথবা কি, হোয়াট বলা হয় ইংরেজিতে, বাংলা বলা হয় কি, কিংবা হোম অথবা কাকে, হোম ইংরেজিতে, বাংলা বলা হয় কাকে বা কাহাকে। হোয়াট কিংবা হোম দ্বারা যদি প্রশ্ন করা হয়, তার জবাবে যা পাওয়া যাবে তাকে বলা হবে অবজেক্ট। যেমন 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 আই লাভ মাদার, আমি মাকে ভালোবাসি, আই লাভ মাদার। তারপর হলো আই লাইক বানানা, আই লাইক বানানা। এখন দেখো এখানে এই মাদার কিন্তু ব্যক্তিবাচক আর বানানা কিন্তু বস্তুবাচক। দিস ইজ ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, নাকি বাংলা বলা হয় বস্তুবাচক। আর এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, নাকি বাংলা বলা হয় ব্যক্তিবাচক। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা কিন্তু আমরা বুঝে গেলাম মূলত অবজেক্ট কিন্তু হতে পারে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আই লাভ মাদার, আমি মাকে ভালোবাসি। আই লাইক বানানা, আমি কলা পছন্দ করি। হিয়ার মাদার ইজ ইনডিরেক্ট অবজেক্ট আর বানানা ইজ ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে কলা বস্তুবাচক, এটা হচ্ছে মা, মা তো একজন ব্যক্তি হয়, এটা ব্যক্তিবাচক। স্টুডেন্ট, তাহলে how many kinds of object? There are two kinds of object. These are indirect object and another direct object. Dear student, এখন আমরা জেনে গেলাম সংজ্ঞাটা, যে অবজেক্টের সংজ্ঞা জেনে গেলাম। এখন আসো, ভার্ব হচ্ছে লাভ, ভার্ব হচ্ছে লাইক, ভালোবাসা, পছন্দ করা। আমি ভালোবাসি, তাইলে ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, আমি কাকে ভালোবাসি, আই লাভ, আমি ভালোবাসি কাকে, মাদার, মাকে। তাহলে ব্যক্তিবাচক মানে হোম দ্বারা যদি, হোম দ্বারা বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, তার জবাবটা আসবে ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট আসবে। আর যদি হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে তার জবাবটা আসবে ডিরেক্ট অবজেক্ট অথবা বস্তুবাচক অবজেক্ট আসবে। যেমন আই লাইক বানানা, আই লাইক বানানা, আমি কলা পছন্দ করি। তাহলে আই লাইক আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি, তাহলে হোয়াট আই লাইক, হোয়াট আই লাইক, আমি কি পছন্দ করি, বানানা। হোয়াট দ্বারা প্রশ্ন করাতে, হোয়াট দ্বারা এই ভার্বটাকে প্রশ্ন করাতে জবাবটা আসছে বানানা, দিস ইজ ডিরেক্ট অবজেক্ট। আর হোম দ্বারা প্রশ্ন করাতে আমি কাকে ভালোবাসি, আই লাভ মাদার, আমি কাকে, আই লাভ আমি ভালোবাসি, কাকে ভালোবাসি আসলে হলো মাদার, দিস ইজ ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট
অবজেক্ট। তাহলে এটাই এটাই প্রতীয়মান হয় যে ভার্বটাকে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করা হয় বা কি দ্বারা প্রশ্ন করা হয় তার জবাবটা আসবে ডিরেক্ট অবজেক্ট, আর ভার্বটাকে যদি হোম দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তার জবাবটা আসবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ভার্বটাকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় জবাবটা আসছে, প্রথমে আসছে মাদার, মাকে ভালোবাসি, পরে আসছে দাদা, আমি কলা পছন্দ করি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি যদি আরো একটা উদাহরণ দিই, করিম 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 লাভ হার সিস্টার। করিম তার বোনকে ভালোবাসে। তাহলে এটা হচ্ছে হার সিস্টার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এতে বোঝা যাচ্ছে অবজেক্ট শুধু একটা ওয়ার্ডই হয় না, হতে পারে এটা গ্রুপ অফ ওয়ার্ড। হার সিস্টার, তার বোনকে সে ভালোবাসে, এখানে হার সহ কিন্তু অবজেক্ট। তাহলে নট অনলি ফর ওয়ার্ড ইজ অবজেক্ট বাট অলসো গ্রুপ অফ ওয়ার্ড ইজ অবজেক্ট হতে পারে। এটা মানে শব্দ সমষ্টি মিলেও হতে পারে, একগুচ্ছ শব্দ মিলেও হতে পারে অবজেক্ট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা জেনে গেলাম, প্রথমে জানতে পারলাম সাবজেক্টের পরিচয় পেলাম, সাবজেক্ট চিনব কীভাবে সেটাও পাইলাম। এখন আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। চলে আসছে আমরা কমপ্লিমেন্ট, শেষ করে চলে আসছি। কমপ্লিমেন্টটা হচ্ছে এমন একটা বিষয়, এটা আসলে অনেকেই কনফিউজ হয়ে যায় যে হুইচ ওয়ার্ড ইজ কমপ্লিমেন্ট ইন দ্য সেন্টেন্স। ইন দ্য সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে যে শব্দটি একটা বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। সংজ্ঞাটা দিচ্ছি বলে আমি, কমপ্লিমেন্ট কাকে বলে, তাকে বাংলা বলা হয় পূরক, সম্পূরক বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সংজ্ঞাটা হচ্ছে কি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সাবজেক্ট বা এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট বলে। আমি দুই একটা এক্সাম্পল দিলে তুমি সহজে বুঝতে পারবে। তোমরা এক্সাম্পল আমি সংজ্ঞা দেখো, সাবজেক্ট এবং অবজেক্ট, ইতিপূর্বে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হলো সাবজেক্ট, একটা হলো অবজেক্ট। এই দুটো যদি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে তাকে কমপ্লিমেন্ট বলে। যেমন he is Russell। আটা দেখি, we elected
chairman. We elected him chairman. In the first sentence, he is Russell. She Russell. And he, যিনি হি তিনিই কিন্তু রাসেল। যিনি হি তিনিই কিন্তু রাসেল। হলো এখানে সাবজেক্ট রাসেল, হি আর হি হচ্ছে রাসেল। এখন এখানে যিনি কিন্তু এখানেও তিনি, হি ইজ রাসেল, সে হয় রাসেল। হি হচ্ছে রাসেল, রাসেল হচ্ছে হি। তাহলে এটা কিন্তু সরাসরি এই হি এর সাথে সম্পৃক্ত। তাহলে যে কমপ্লিমেন্ট সাবজেক্টের সাথে সরাসরি সম্পৃক্ত তাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে রাসায়নিক কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম চেয়ারম্যান। কে নির্বাচিত করছে? আমরা কি হিম তাকে, আর অথবা আমরা কি চেয়ারম্যান না, এই তাকেই কিন্তু এখানে যদি কোনো নাম হতো উই ইলেক্টেড রহিম চেয়ারম্যান, তাহলে আমি হিম বাদ দিলাম বা রহিম দিলাম, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। এখন এই যিনি চেয়ারম্যান তিনি কিন্তু হিম। তাহলে উই সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে অবজেক্ট আর যিনি হিম তিনি কিন্তু চেয়ারম্যান, অথবা যিনি চেয়ারম্যান তিনি কিন্তু হিম। হিম কিন্তু উই না, অথবা চেয়ারম্যান কিন্তু উই না। আমরা নির্বাচন করলাম তাকে চেয়ারম্যান। তাহলে যিনি হিম তিনি চেয়ারম্যান, অথবা যিনি চেয়ারম্যান তিনি কিন্তু হিম। তাহলে অবজেক্টটাকে সরাসরি এই অবজেক্টের সম্পর্ক চেয়ারম্যানটা যেটা বলা হয় এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। Dear students, I hope that you are completely understood that which word is subject, object, and complement. I shall come back soon. Inform you the another topics in English second paper. No more today. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi